সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বিএনপির অস্থিমজ্জায় প্রতিহিংসা বলছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি বলছে সরকার সচেতনভাবে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বক্তব্য পাল্টা বক্তব্যের রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন অ্যাডভোকেট শাহ রেজাউল করিম এমপি, মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান বিএনপি। এছাড়া আমাদের সঙ্গে আছেন শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। এক সপ্তাহেই 7 সীমান্ত জেলায় করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণ। ভারতের সঙ্গে বর্ডার বন্ধ আরও 2 সপ্তাহ। দেশে শনাক্ত ফের 10% বেশি। 6 জুন পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। ফাইজারের টিকা আশা নিয়ে দিনভর বিভ্রান্তি। 3 বার বক্তব্য পাল্টালো স্বাস্থ্য অধিদপ্তর। রোববার নয়, চালান আসবে সোমবার রাতে। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সিলেটে 21 স্থাপনায় সব কার্যক্রম বন্ধ। হেলে পড়েছে 6 তলা ভবন। ডাউকি ফল্ট লাইনের মাটি সরলে 8 মাত্রার ভূমিকম্পের শঙ্কা। কমে এসেছে বেগম জিয়ার জ্বর। উন্নত চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ মির্জা ফখরুলের। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীকে শ্রদ্ধা। এবং ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর মাদক এলএসডি। টার্গেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। রাজধানীর খিলগাঁও থেকে গ্রেফতার 5, সক্রিয় আরও 14 থেকে 15টি গ্রুপ। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি বক্তব্য পাল্টা বক্তব্যের রাজনীতি। শুরুতে যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপি আজকে পরস্পরের উদ্দেশ্যে নানান বক্তব্য দিয়েছে। শুধু এটিই নয়, এরকম বক্তব্য পাল্টা বক্তব্য রাজনীতিতে প্রায় চলে, প্রতিনিয়তই চলে। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই আমি যুক্ত হতে চাই বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সঙ্গে। জনাব জয়নুল আবেদিন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনাতে। আমরা বলছি আজকে আলোচনার শিরোনাম বক্তব্য পাল্টা বক্তব্যের রাজনীতি। দুটি বক্তব্যের কথা বলছিলাম শুরুতে, এরকম আরও বক্তব্য রয়েছে। আজকে আপনাদের দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী, তো সেই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেছেন যে সরকার উদারনৈতিক গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু সরকার এই যে আপনাদের বক্তব্য সেটি কখনোই স্বীকার করে না। তো কোন প্রেক্ষাপটে বা কি কারণে আপনারা এই কথাটি বলছেন? অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমি শুনতে পাচ্ছি না। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমরা আপনার কাছে প্রশ্নটি রেখেছিলাম যে আজকে আপনাদের দলের মহাসচিব বলেছেন যে সরকার উদারনৈতিক গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করছে। তো কি কারণে, কোন প্রেক্ষাপটে আপনারা এই কথাটি বলছেন? ধন্যবাদ আপনাকে। কেন আমরা কি পরিপ্রেক্ষিতে বলছি? দেখুন, এই দেশ পাকিস্তানের হানাদার বাহিনীর থেকে যুদ্ধ করে সাথে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে। কেন স্বাধীন করা হয়েছিল? দেশে কোনো গণতন্ত্র ছিল না, প্যারিটি ছিল। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমরা শুনছি, আপনি বলুন। শুনতে পাচ্ছেন তো? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। সেইখানে সেই অবস্থার মধ্য থেকে আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ, সবচাইতে প্রিয় নেতা মোস্তাক আহমদের হাতে নেতৃত্বে বঙ্গবন্ধু নিহত হলেন। যাই হোক, তারপরে এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা বহুদলীয় গণতন্ত্রের জন্য সমস্ত শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করলেন।
শুধু তাই নয়, যেখানে আপনার একটা বাকশাল সৃষ্টির প্রচেষ্টা চলছিল, বাকশাল সৃষ্টি হয়ে গিয়েছিল, 4টি পত্রিকা মাত্র ছিল, আর সব পত্রিকা ব্যান্ড হয়ে গিয়েছিল, সব পত্রিকা খুলে দিলেন। তারপরে আপনার দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার এই দেশে প্রচেষ্টা শুরু করলেন, এবং এই প্রচেষ্টার এক পর্যায়ে তিনি বঙ্গবন্ধু আজকে যিনি প্রধানমন্ত্রী তাকেও দেশে আসার জন্য অনুমতি দিলেন, এবং তিনি দেশে আসলেন, এবং দেশে তিনি আসলেন। এরপরে বিপদগামী কিছু সেনাবাহিনীর হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু হলো। সেই মৃত্যু দিনটাই হলো আজকে 40তম মৃত্যু দিবস। এই 40তম মৃত্যু দিবসে এসে এখন আমাদেরকে গণতন্ত্রের জন্য কান্নাকাটি করতে হচ্ছে। তার কারণ এখন আপনি শুধু গণতন্ত্রের জন্য না, এখন আপনি দেখবেন সর্বক্ষেত্রে দেশে এত উন্নতি হয়েছে। এখন হেফাজত এর আগে শুনেছিলাম যে ওই যে যুব দলের নেতা, তারপর ক্যাসিনো, তারপর বাংলাদেশ ব্যাংক, সমস্ত টাকা পয়সা যে আমরা সংযোগটি হারিয়েছি, আবারও যুক্ত হওয়ার চেষ্টা করছি। এই ফাঁকে আমি মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম এমপির সঙ্গে যুক্ত হতে চাই। অ্যাডভোকেট সম রেজাউল করিম এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। শুনছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বলছিলেন প্রেক্ষাপটে কেন তারা বলছেন যে দেশে এখন উদারনৈতিক গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা বর্তমান সরকার করছে। তার বক্তব্যটি শেষ হয়নি, হয়তো বাকি কথাগুলো শুনলে আরও জানতে পারবো। এখন পর্যন্ত অ্যাডভোকেট জয়নুল আবেদিন যতটুকু বলেছেন তার প্রেক্ষিতে আপনি কি বলবেন মাননীয় মন্ত্রী? মাননীয় মন্ত্রীকেও আমরা পাচ্ছি না, তো সেই জায়গাতে আমি একটু শ্যামলদাকে শুনতে চাই। শ্যামল দত্ত আমাদের সঙ্গে আছেন? শ্যামলদাকে শুনতে পাচ্ছেন? শ্যামলদাকে আমরা পাচ্ছি না। দর্শক, আমরা একটু দুঃখ প্রকাশ করছি আপনাদের সঙ্গে, আমাদের একটু কারিগরি ত্রুটির কারণে আমাদের যারা অতিথিদের আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে সংযুক্ত করতে একটু সমস্যা হচ্ছে। তবে আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে তাদের সবাইকে আমরা সংযুক্ত করতে পারবো। তো যেটি বলছিলাম, যে দিয়ে আমরা আলোচনার শিরোনাম করেছিলাম আজকে, বক্তব্য পাল্টা বক্তব্যের রাজনীতি। আওয়ামী লীগ এবং বিএনপি দুটি প্রধান রাজনৈতিক দল, প্রতিদিনই দেখি বক্তৃতা বিবৃতির মাধ্যমে তারা একে অপরের প্রতি যে বক্তব্যটি দেন সেটির পাল্টা বক্তব্যটি আবার হয়তো অল্প সময়ের মধ্যেই চলে আসে। আজকের দিনের বক্তব্যগুলো যদি আমরা একটু আলোচনা করি, আমরা দেখতে পাই যে আজকে শুরুর দিকে যে কথাটি বলছিলাম, যে বিএনপি মহাসচিব বলছিলেন যে সরকার ইচ্ছাকৃতভাবে উদারনৈতিক গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, এবং তিনি বলছেন যে বেগম জিয়া যে জ্বরে আক্রান্ত, জ্বর কিছুটা কমে এসেছে, তিনি শীঘ্রই পুরোপুরি সুস্থ হবেন বলে বিএনপি মহাসচিব আশা করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে সরকার বেগম জিয়াকে এই যথেষ্ট পরিমাণ চিকিৎসা পাওয়ার সুযোগ করে দিচ্ছে না, অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত করেছেন। তো এই প্রেক্ষাপটে আপনারা জানেন দর্শক যে এর আগেই কিন্তু গত সপ্তাহ দুয়েক আগেই ব্যাপারটি নিষ্পত্তি হয়েছে। বেগম জিয়া যখন হাসপাতালে ভর্তি হন, এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন, এর এক পর্যায়ে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছিল যে বিদেশে নিতে চান তারা বেগম জিয়াকে চিকিৎসার জন্য। সেই অনুমোদন কিন্তু আইনি কাঠামোর ভিতরে পড়ে না বলেই সরকার তখন জানিয়েছিল সেই সুযোগটি তাকে দেওয়া হচ্ছে না, তবে দেশের ভিতরে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা হবে। এটি হচ্ছে বিএনপি তরফে বক্তব্য। অন্যদিকে আওয়ামী তরফ থেকেও আজকে বক্তব্য এসেছে, যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটি বলছেন যে বিএনপি তাদের অস্থিমজ্জায় রয়েছে প্রতিহিংসা, অর্থাৎ বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে, বিএনপি বরাবরই সেটি করে আসছে। এটি হচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য। অপরদিকে আবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে বিএনপি মহাসচিব প্রতিদিন গণমাধ্যমে যেসব বক্তব্য দেন সেই সেটিকে ইঙ্গিত করে তিনি বলছেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির ভাড়াটে নেতা। তো এরকম বক্তব্য পাল্টা বক্তব্যের মধ্যে চলছে। এছাড়া আমরা যদি আরেকটু পেছনে ফেরি, অর্থাৎ আজকের দিনটির পরের দিকে যদি আমরা যাই, তাহলেও আমরা দেখেছি যে করোনা কেন্দ্রিক এরকম বক্তব্য পাল্টা বক্তব্য চলছে। তো আমরা আশা করছি আমার সহকর্মীরা আমাকে জানিয়েছেন যে অতিথিরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি একটু মাননীয় মন্ত্রীকেই শুনতে চাই।
মাননীয় মন্ত্রী, আমরা আপনার কাছে দুঃখ প্রকাশ করছি কারিগরি ত্রুটির কারণে আপনাকে সংযুক্ত করতে কিছুটা দেরি হলো। মাননীয় মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন আমাদের সঙ্গে কথা বলেছেন, তো তিনি বলছেন যে বিএনপি মহাসচিবের আজকের বক্তব্য যে সরকার ইচ্ছাকৃতভাবে উদারনৈতিক গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে তার কিছুটা ব্যাখ্যা অ্যাডভোকেট জয়নুল আবদিন দিয়েছেন। দেখুন, ইতিহাসের অমোঘ সত্যের দিকে যদি নির্মোহভাবে তাকাই, তাহলে দেখা যাবে গণতন্ত্র হত্যা করা শুধু না, গণতান্ত্রিক সমস্ত রীতিনীতিকে বিএনপি যেভাবে ধ্বংস করেছেন, বাংলাদেশে অন্য কেউ এভাবে করতে পারেন নাই। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি ক্ষমতায় এসেছেন কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায়? ইউনিফর্ম পরা একজন মানুষকে কোন গণতন্ত্র ক্ষমতা দিয়েছিল যে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করে বলবেন, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, আমি দাঁড়িয়েছি, আমাকে হ্যাঁ বা না ভোট আপনারা দেন ইউনিফর্ম পরে। ইউনিফর্ম পরা কোনো লোককে হ্যাঁ না ভোটে দাঁড়াবার অথরিটি কে দিয়েছে? সে কারণেই কিন্তু আমাদের সর্বোচ্চ আদালত পঞ্চম সংশোধনী মামলায় রায় দিয়ে জিয়াউর রহমানকে তস্কর, দেশদ্রোহী, দেশ দখলকারী, রাষ্ট্রদ্রোহিতার অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছেন। এবং জয়নাল ভাই বলছেন যে আওয়ামী লীগের সবচেয়ে ঘনিষ্ঠ একজন খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। নো, বঙ্গবন্ধুকে যারা হত্যা করার পরিকল্পনা করেছিল মোস্তাক তাদের একজন, কিন্তু সেই হত্যা করার ক্ষেত্রে সবচেয়ে বড় সহযোগিতার জন্য আস্থার জায়গা যেটাকে তারা মনে করেছিলেন কর্নেল ফারুক এবং রশিদ, তারা দেশের বাইরে বিভিন্ন টেলিভিশন পত্রিকা ইন্টারভিউতে বলছেন যে আমাদের কাছে বিশ্বস্ত চয়েজেবল মনে হয়েছিল জিয়াউর রহমান, সে কারণে জিয়াউর রহমানের কাছে আমরা বারবার গিয়েছি। তো কার কাছে মানুষ যায়? যার কাছে আস্থা থাকে তার কাছে। এবং জিয়াউর রহমান দায়িত্ব ছিল কি, যে সেই মুহূর্তে সরকার উৎখাত বা বঙ্গবন্ধুকে খুন করতে যারা চায় তাদেরকে গ্রেপ্তার করা, তাদের আইনের কাছে সোপর্দ না করে তিনি তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন যে গো হেড। গো হেডের বাংলাটা হয় কি, যে তোমরা এগিয়ে যাও। এই খুনের বেনিফিশিয়ারিও জিয়াউর রহমান। আজকে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে চার্জশিটে জিয়াউর রহমান আসামি হতেন, কারণ মৃত মানুষের বিচারে প্রভিশন নাই বিধায় তার নামে চার্জশিটটা হয় নাই। নাম্বার 2 হচ্ছে যাতে খুনিরা বেঁচে থাকে, খুনিদের কোনো ক্ষতি না হয়, সেজন্য যে আইনটি 1979 সালের 9 এপ্রিল, সেই আইনটি কে পাশ করেছিল? সেটা জিয়াউর রহমান পাশ করেছিল। অর্ডিন্যান্স জারি করেছিলেন মোস্তাক 26শে সেপ্টেম্বর। কিন্তু আপনি এখানে শ্যামলদা অনেক প্রবীণ সাংবাদিক এবং জয়নাল ভাই সিনিয়র একজন লয়ার, কোন অর্ডিন্যান্স কিন্তু পার্লামেন্টে অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আইনের কোনো ফোর্স তার ভিতরে আসে না। সেটাকে কিন্তু জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি, তিনি কিন্তু সেটাকে আইনে পরিণত করেছিলেন তার স্বাক্ষরে 9 এপ্রিল 1979 সাল। তাহলে খুনিদের বাঁচাতে তিনি কেন গেলেন? তিনি কেন 7 দিনের ভিতর হঠাৎ করে সেনা প্রধান হয়ে গেলেন? তিনি কেন খুনিকে গ্রেপ্তার না করে মোস্তাকের পক্ষ অবলম্বন করে সেই সময় রেডিও সেন্টার, টেলিভিশন সেন্টারে তিনি গেলেন? এবং যত তথ্যপত্র বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসছে এবং আত্মস্বীকৃত খুনিদের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে দেখা যায় জিয়াউর রহমান ছিল মাস্টার মাইন্ড এবং তিনি নাটের গুরু, তিনি সবকিছু করেছেন। দ্বিতীয়টা বলি, যদি তিনি মনে করেন যে না এটা একটা অপরাধ ছিল, উনি ওটার সঙ্গে জড়িত না, তাহলে খুনিদেরকে উনি কেন ব্যাংককে পাঠিয়ে দিলেন? উনি কেন লিবিয়ায় পাঠিয়ে দিলেন? ব্যক্তিগত ফান্ড থেকে তার কেন দিলেন? এবং ওনার আমলে কিভাবে খুনিরা প্রমোশন পেল? ওনার আমলে 12 জন কিলার কিভাবে 12টি রাষ্ট্রের হাই কমিশনে চাকরি পেয়েছিল? এর কি জবাব বিএনপি কখনো দিতে পেরেছে? কখনো দিতে পারেনি। কারণ বিএনপি বিশ্বাস করে না গণতন্ত্রে। এবং দেখবেন সিমিলার হইতে আজকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, আপনাকে মনে করিয়ে দিই 1981 সালের 1 জুন কোতোয়ালি থানায় চট্টগ্রামে যে মামলাটি হয়েছিল সহকারী কমিশনার মোকাররম সাহেব বাদী হয়ে, সেই মামলাটিতে দীর্ঘ 143 বার সময় দেওয়া হয়েছে যে তদন্ত কর্মকর্তা রিপোর্ট দিক। তদন্ত কর্মকর্তা রিপোর্ট দিতে পারছেন না, কারণ কেউ সাক্ষী দিচ্ছেন না। সর্বশেষে কিন্তু 18/2/1999 সালে সিআইডির মাধ্যমে তদন্তের দায়িত্ব দেওয়া হলো। সেই সময় সিআইডির যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন আব্দুল কাদের খান, তিনি ওই ঘটনায় যারা জড়িত এবং জিয়াউর রহমানের পরিবারের সদস্য, তাদেরকে ডেকে বললেন যে আপনারা সাক্ষ্য দেন এই ঘটনার বিচারের জন্য, আপনাদের কাকে অভিযুক্ত মনে করেন বা কি দেখেছেন। তারা কেউ সাক্ষ্য দিল না। ফলে 2001 সালের 12 সেপ্টেম্বর কিন্তু এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়। যে বিএনপি একাধিকবার ক্ষমতায় এসেছে, যে বিএনপির ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির প্রতিষ্ঠাতার স্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী, তারা তার স্বামীর হত্যাকাণ্ডের বিচারটি পূরণ করেন নাই, বরং
জাতির জনকের খুনিদের প্রোটেকশন দেওয়ার জন্য যে আইনটা ইনডেমনিটি অর্ডিন্যান্স সেটা করেছেন। গণতন্ত্র আওয়ামী লীগ কখনো হত্যা করে না। গণতন্ত্র আছে বিধায় আজকে কিন্তু বাংলাদেশ উন্নত হচ্ছে। গণতন্ত্র আছে বিধায় কিন্তু বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। গণতন্ত্র আছে বিধায় কিন্তু ভারতের পশ্চিম বাংলায় যখন 168 জন মারা যায় তখন করোনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যা মাত্র 15 জন। গণতন্ত্র আছে বিধায় কিন্তু বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ আজকে করোনা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারতেছে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলেন, নিজের টাকায় পদ্মা সেতু বলেন, এই ডেভেলপমেন্টটা কি? গণতন্ত্র এবং উন্নয়ন আছে বিধায় জয়নাল ভাই আজকে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতি, যেটা শেখ হাসিনার অবদান, সেই ডিজিটাল পদ্ধতিতে কিন্তু টেলিভিশন টক শোতে কথা বলতে পারতেছেন। গণতন্ত্র আছে বিধায় কিন্তু শেখ হাসিনা মাননীয় মন্ত্রী, আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হবো। অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে একটু শুনতে চাই। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, এর আগে আপনার পুরো বক্তব্যটি আমরা শুনতে পারিনি কারিগরি ত্রুটির কারণে। তো এই ফাঁকে মাননীয় মন্ত্রী যে কথাটি বলছেন যে আওয়ামী লীগ নয়, গণতন্ত্র ধ্বংস করেছেন আপনারাই গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো তোয়াক্কা না করে আপনাদের দলের প্রতিষ্ঠাতা ক্ষমতায় এসেছিলেন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এটাই তো গণতন্ত্র। এই গণতন্ত্রের জন্যই তো আমরা যুদ্ধ করেছিলাম। এই গণতন্ত্রের জন্য যদি যুদ্ধ হতো তাহলে সেদিন বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো না। বাংলাদেশের মানুষ চেয়েছিল তাদের নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিন্তু সেই স্টেজে আপনারা আর এই দেশটাকে রাখেন নাই। এখন একটি কথা আপনার মাননীয় মন্ত্রী, আপনার অনেক সময় অনেক মুখস্থ বিদ্যা, আমি আগেও বলেছি এখনো বলি, অনেক মুখস্থ কথাবার্তা বলেন, বাস্তবতার নিরীক্ষে কথা বলেন। এখন দেশে কি অবস্থা চলছে আপনার দেখেন। আজকে ইমাম পর্যন্ত দর্শনের মধ্যে যাচ্ছে। আজকে হাজার হাজার এই যে আপনার হেফাজত কর্মীদের লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে। এরই নামে কি গণতন্ত্র? এই গণতন্ত্রের জন্য কি এই দেশের মানুষ যুদ্ধ করেছে? আজকে দেখেন আপনি, আজকে একটু আগে এই টেলিভিশনে দেখিয়েছে যে বিদেশ থেকে যে টাকা পয়সা আসছে, সব টাকা পয়সা এনারা লুট করেছেন, এবং এনাদের সাথেই এই সরকার বহুবার মিটিং করেছেন এবং এনাদেরকে প্রভোগ করেছেন এবং এনাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া এই যে বিদেশি টাকা লুটপাট হলো, এই যে জনগণের টাকা লুটপাট হলো, কিভাবে লুটপাট হলো? এর নাম গণতন্ত্র না। গণতন্ত্র হলো গণতান্ত্রিক ভাবে সরকার চালিত হবে এবং গণতান্ত্রিক ভাবে সরকার নির্বাচিত হবে। আমাদের মহাসচিব যে কথাটি বলেছে যে আমরা সামনের দিকে না এগিয়ে এখন সেই আবার পিছনের দিকে যাচ্ছি, এখন আবার সেই পত্রিকা বন্ধের দিকে যাচ্ছি, রাজনীতি বন্ধের দিকে যাচ্ছি। অর্থাৎ এখন আর ভালো মানুষেরা রাজনীতির দিকে যেতে চায় না, রাজনীতির থেকে বিদায় নিতে চায়। এই অবস্থার মধ্যে চলে যাচ্ছে এখন দেশ। জি, ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনাকে। শ্যামলদার সঙ্গে যুক্ত হতে শ্যামল দত্ত, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শ্যামলদা, আপনি দুজন রাজনৈতিক নেতার বক্তব্য শুনছিলেন এবং আমরা যেটি বলছিলাম আজকের আলোচনার শিরোনাম যে বক্তব্য পাল্টা বক্তব্যের রাজনীতি। তো আজকেও দুজন নিজেদের কথার পক্ষে নানান যুক্তি এবং পাল্টা যুক্তি দিয়েছেন। তো দুজনের বক্তব্যের প্রেক্ষাপটে আপনি কি বলবেন শ্যামলদা? আপনার আজকের টক শোর বিষয় ছিল বক্তব্য পাল্টা বক্তব্যের রাজনীতি, আর টক শো হয়ে গেছে বক্তব্য পাল্টা বক্তব্যের টক শো। তো সেই ধারাবাহিকতাটাই এখানেও অব্যাহত থাকলো। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের রাজনীতির একটা দুর্নতা। এই কারণেই বলবো যে বাংলাদেশের এত ইস্যু আছে রাজনীতিবিদদের জন্য, কিন্তু সেটিতে না গিয়ে তারা এই যে বক্তব্য পাল্টা বক্তব্যের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকেন, এটি অত্যন্ত দুঃখজনক। আমি আজকে কিছুক্ষণ আগে একটি ছবি দেখছিলাম যে সাতক্ষীরাতে 1000-এরও বেশি মানুষ একটি বাঁধকে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক অগ্রগতির যেমন চিহ্ন আছে, আমাদের অনেক দিক থেকে অনেক উন্নতি হয়েছে, কিন্তু কতগুলো জায়গায় যে আমরা উন্নতি করতে পারি নাই, সেই বিষয়গুলো না আছে সরকারি দল, না আছে বিরোধী দল, কারো মাথা ব্যথা নেই। আপনি এখন এই মুহূর্তে যদি সাতক্ষীরা, খুলনা, বরগুনা উপকূলীয় জেলায় যেখানে সম্প্রতি ইয়াসের আঘাতে মানুষের যে কষ্ট, দুঃখ, বেদনা,
সেগুলোর জন্য যান, তাদের কাছে যান, তারা না সরকারি দল না বিরোধী দল কারোই কিন্তু কোন রাজনীতিকে এই বক্তব্য পাল্টা বক্তব্যে রাজনীতিকে পছন্দ করছে না। তারা এত দুঃখ কষ্টের মধ্যে আছে। সেই যেটা যদি রাজনীতি না হয়, তাহলে রাজনীতিটা কিসের জন্য? খালি টেলিভিশনে বক্তব্য পাল্টা বক্তব্য দেওয়ার জন্য? দুঃখের বিষয় হচ্ছে এটা যে আজকে আমাদের যে রাজনৈতিক প্রতিষ্ঠান, আমি দুজন সম্মানিত রাজনীতিক এবং তারা অনেক সিনিয়র পলিটিশিয়ান। জয়নুল আবেদিন ভাইকে আমি দীর্ঘদিন ধরে চিনি। আর সমর রেজাউল ভাই আমার অত্যন্ত পরিচিত মানুষ। পলিটিক্যাল ইনস্টিটিউশন কোথায় চলে যাচ্ছে আজকে? আপনার কার্যক্রমের সরকারের কার্যক্রমের পেরিফেরির মধ্যে রাজনীতি কি থাকছে? রাজনীতি নেই, রাজনীতিবিদও নেই। এখন যে কারণে দেখবেন আপনি একটি অন্য জায়গা সেই শূন্য স্থানটা পূরণ করছে, সেটা হচ্ছে আমলাতন্ত্র। এবং সেই আমলাতন্ত্রের কারণে আজকে কিন্তু রাজনীতিবিদরা বাহাস নিয়ে ব্যস্ত, একে অপরের বক্তব্য পাল্টা বক্তব্যের মধ্যে ব্যস্ত। এই চিহ্ন কিন্তু আজ থেকে 10 বছর আগেও ছিল না। আমরা তো দীর্ঘদিন গণমাধ্যমের একজন কর্মী হিসাবে রাজনীতি, জনসভা, রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক সভা এগুলো কভার করে থাকি, কিন্তু এইরকম বিদঘুটে চেহারার রাজনীতি আমার জীবনে কখনো দেখিনি আমরা। যে প্রতিদিন একটা দলকে একটা কথা বলতে হবে, আর আরেকটা পাল্টা দলকে সেরকম একটা পাল্টা বক্তব্য দিতে হবে। এটা কি কোনোদিন রাজনীতি হতে পারে? আমি জানি যে হয়তো এই কথাগুলো অনেক রাজনীতিবিদদের পছন্দ হবে না, কিন্তু এই কথাগুলো কিন্তু আলটিমেটলি রাজনীতিবিদদের পক্ষে। আমরা চাই দেশের চালিকা শক্তি হবেন রাজনীতিবিদগণ, দেশকে তো চালাবেন পলিটিশিয়ানরা, কিন্তু পলিটিশিয়ানরা কি দেশ চালাচ্ছে না আসলে কার্যত? সাম্প্রতিক সময়ে আমলাতন্ত্রের কতগুলো উদাহরণ দিলে বুঝতে পারবো যে রাজনীতিবিদদের হাত থেকে ক্ষমতা জানি অন্য কোথাও চলে যাচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং রাজনীতিবিদদের সেটা উপলব্ধি করা দরকার যে বাহাসের মধ্য দিয়ে কিছু অর্জিত হয় না, বাহাসের মধ্য দিয়ে কিছু শব্দাবলী উৎপাদিত হয়, কার্যত কিন্তু কোনো কিছু উৎপাদিত হয় না যেটি জনগণের কল্যাণে আসবে। আশা করি আমাদের রাজনীতিবিদরা সেটা বুঝবেন এবং তারাই ফোর ফ্রন্টে থাকবেন, তারাই তো দেশ চালাবেন। এখন আওয়ামী লীগ দেশ চালাচ্ছে, এরপর হয়তো অন্য দল জনগণ রায় দিলে তারা আসবে, আবার আরেকটি দল আসবে। এটাই তো গণতন্ত্রের বিউটি। কিন্তু গণতন্ত্রের বিউটি এটা নয় যে প্রতিদিন সকালবেলা টেলিভিশন ক্যামেরার সামনে গিয়ে একটা বক্তব্য দিতে হবে এক দলের মহাসচিবকে, আরেক দলের সাধারণ সম্পাদক বা আরো দু একজন নেতা তার পাল্টা বক্তব্য দিবেন। এই বক্তব্য পাল্টাবার বক্তব্যের মধ্যে আসলে জাতির কি অগ্রগতি হচ্ছে, জাতির কি অর্জন হচ্ছে, সেটা বোধহয় এখন একটা হিসাব নিকাশ করার সময় এসে গেছে। রোমেন, জি আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন। জি শ্যামল দা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। মাননীয় মন্ত্রী, আপনি শুনছিলেন যে শ্যামল দত্ত যে বিষয়গুলো বলছিলেন, বাঁধ নির্মাণের কথা যদি শ্যামল দা অনেক কথা তুলেছেন, তার মধ্যে বাঁধ নির্মাণের কথা যদি আমি জানতে চাই মাননীয় মন্ত্রী, অনেক উন্নয়নের উদাহরণ আপনি এর আগের আলোচনা দিচ্ছিলেন বা বিভিন্ন সময় দেন এবং সেগুলোর বাস্তব ভিত্তিও রয়েছে, কিন্তু আমাদের বাঁধগুলো কেন বছরের পর বছর একই অবস্থায় রয়েছে? এবার যখন আমাদের সবশেষ যে ঘূর্ণিঝড়টি গেল, তারপর আমাদের দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন যে 2031 সাল লাগবে বাঁধগুলো আমাদের নির্মাণ করতে। তো প্রতি বছরই একই চিত্র, এই জায়গাতে কেন কোনো পরিবর্তন হচ্ছে না মাননীয় মন্ত্রী? আপনি ওই অঞ্চলের মানুষ, আপনারা ভালো বলতে পারবেন। না দেখুন, একেবারেই যে পরিবর্তন হচ্ছে না তা কিন্তু নয়। আর শ্যামলদা তার সাংবাদিক হিসাবে একটি জাতীয় দৈনিকের তিনি সম্পাদক, একসময় খুব জোরালো রিপোর্টিং এর ভিতরে ছিলেন। উনি ওনার নিজস্ব দৃষ্টিকোণ থেকে উনি কথা বলেছেন। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমি জয়নাল ভাইয়ের মতো রাজনৈতিক নেতাও না। আমি স্টিল লার্নিং, প্রতিদিন শিখছি। আমার কাছেও মনে হয় যে ভাষা ব্যবহার অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমরা যত পরিশীলিত পরিমার্জিত হব, তত এটা আরো সৌন্দর্যমণ্ডিত হবে। এখন বাঁধ নির্মাণের ক্ষেত্রে সাতক্ষীরা অঞ্চলে কিন্তু কয়েক শত কিলোমিটার বাঁধ, এটা কিন্তু ইন্ডিয়ান বর্ডার, কয়েক শত কিলোমিটার বাঁধ। এখন এই বাঁধ কিন্তু নির্মাণ করা হয় চলে যায়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী নতুন সিদ্ধান্ত দিয়েছেন। এই সিদ্ধান্ত এখনই দেওয়া না, গত 2 বছর যাবত, যে যেখানেই বাঁধ নির্মাণ করা হবে, আগে বলা হতো উন্নয়ন, আর তারপরে বলা হচ্ছে যে টেকসই উন্নয়ন, মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এখন কিন্তু বাঁধ নির্মাণের ক্ষেত্রে সেই জাতীয় প্রক্রিয়াকে অবলম্বন করা হচ্ছে। আগে কিন্তু কিছু মাটি দিয়ে তাৎক্ষণিকভাবে একটা অ্যাডহক ভিত্তিতে কাজ করা হতো। আমি যেটা পানি সম্পদ মন্ত্রণালয়ের
মাননীয় প্রতিমন্ত্রী উপমন্ত্রী দুজনের সঙ্গে কথা বলেছি, আমি একনেক মিটিং এ থাকি। এখন কিন্তু যে প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে সেই প্রজেক্টগুলো কিন্তু শক্তিশালী প্রজেক্ট নেওয়া হচ্ছে, কিন্তু এরিয়াটা এত বড় এবং এটা কোনোভাবেই কিন্তু রাতারাতি শেষ করা সম্ভব না। আমাদের ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কি বলেছেন আমি এক্সাক্ট জানি না, কিন্তু সরকার প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন। এই প্রচেষ্টার ভিতর থেকেও কিন্তু আমরা অনেকটা যে এগিয়ে গেছি একথা অস্বীকার করার সুযোগ নাই। অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা পরিপূর্ণ পাইনি। যেমন ধরুন একসময় বলা হতো বিদ্যুৎ এসেছিল, আর এখন কিন্তু শতভাগ বিদ্যুৎ সকলের কাছে পৌঁছেছে। একসময় কিন্তু ইন্টারনেট আমরা না বুঝে বিনা পয়সায় ইন্টারনেট সাবমেরিন কানেকশন নেইনি, এখন কিন্তু ইন্টারনেট কানেকশন সহ মোবাইল কানেকশন প্রতিটি মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে যিনি বাড়িতে কাজ করেন তার কাছেও পৌঁছেছে। এভাবে কিন্তু বিভিন্ন সেক্টরের মানুষের যে বেসিক নিডস গুলো, ধরেন অনেক সময় মানুষ আজকাল কিন্তু ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না, আজকে গ্রামের পায়ে হাঁটার পথ কিন্তু নেই, অধিকাংশ জায়গায় কিন্তু কার্পেটিং রাস্তা হয়ে যাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ওরকম ভাবে হচ্ছে। ঢাকা শহরে শুধু না, গ্রামীণ যে উন্নয়নগুলো হচ্ছে, উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। এখন নাথিং ক্যান বি ডান ওভারনাইট, আমরা রাতারাতি সবকিছু করতে পারছি না, কিন্তু সীমিত সম্পদের ভিতর থেকে নিজের টাকায় পদ্মা সেতু আমরা করতে পেরেছি। সীমিত সম্পদের ভিতর থেকে কিন্তু নতুন করে বাংলাদেশে আলাদা কোনো সেক্টর আসে নাই, তারপর কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ রেকর্ড ব্রেক করছে। আমরা কিন্তু আজকে শ্রীলঙ্কাকে নিজেরা লোন দিচ্ছি, আজকে ভারতের পাশে দাঁড়াচ্ছি, আজকে আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারছি। এই যে সক্ষমতাটা অর্জন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, এই সক্ষমতার কথাটা অতীতে কেউ কল্পনাও করেছে? সক্ষমতা তো দূরের কথা, বারবার চ্যাম্পিয়ন হওয়া দুর্নীতিতে। আর জয়নাল ভাই, আমি 1 মিনিট শেষ করছি। জয়নাল ভাই বলছিলেন হেফাজতের কথা নিয়ে, হেফাজতকে কখনো আমরা লালন পালন করিনি, হেফাজতকে কখনো প্রভোকেট করিনি। হেফাজত ঢাকা দখল করতে আসার পরে খালেদা জিয়াই তার পাশে সকলকে দাঁড়াতে বলেছিলেন। আবার এবার যখন হেফাজত উত্তপ্ত অবস্থায় আসলেন তখন কিন্তু তারাই হেফাজতকে কিভাবে কাজ করতে হবে কথা বলেছেন। কাজে হেফাজতের সঙ্গে কখনোই আমরা সমঝোতা করিনি। শেখ হাসিনা বিশ্বাস করেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। মাননীয় মন্ত্রী শ্যামলদা আরেকটি প্রসঙ্গ তুলেছেন, মাননীয় মন্ত্রী শ্যামলদা আরেকটি প্রসঙ্গ তুলেছেন যে দেশ কার্যত আসলে কারা চালাচ্ছেন, আমলারা নাকি রাজনীতিবিদরা? এই দেশটি চালাচ্ছেন এই দেশের জন্য আশীর্বাদ হয়ে যিনি এসেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি এদেশের এমপিদের, মন্ত্রীদের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, মেয়র থেকে শুরু করে কাউন্সিলর সকলকে নিয়ে চালাচ্ছেন। আজকে শ্যামলদা এখানে আছেন, তার যে শব্দটা উচ্চারণ হলো, এই শব্দটা কিন্তু দেশ পরিচালনায় আমি মনে করি যে আমাদের কোনো লুফলস থাকলে তার ভিতর থেকে আমাদের শেখার থাকে, সংশোধন হওয়ার থাকে। জয়নাল ভাই যে কথাগুলো বলেছেন তার ভিতর থেকেও যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমরা খুঁজে নিয়ে সেটার ভিত্তিতে চলতে পারি। আমরা কিন্তু আমলাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় না, এটা সামরিক রাষ্ট্র ব্যবস্থায় না, এটা গণপ্রজাতন্ত্রী সরকার ব্যবস্থা। এখন দৃশ্যমান হতে পারে কখনো কখনো 2-4 জন আমলার কথাবার্তা বা কাজকর্মের কারণে দৃশ্যমান ভাবে কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ বিতর্ক সৃষ্টি হতে পারে, কিন্তু দেশটা রাজনীতি চালাচ্ছে, রাজনীতির নেতৃত্ব যিনি দিয়েছেন উপমহাদেশের সবচেয়ে ম্যাচিউরড পলিটিশিয়ান শেখ হাসিনা, তিনিই চালাচ্ছেন, কোনোভাবেই আমলারাই দেশটা চালাচ্ছেন না। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। অ্যাডভোকেট জয়নুল আবদিন, আপনাকে দুটি প্রসঙ্গে জানতে চাই আপনার কাছে। একটি প্রসঙ্গ আমাদের শ্যামল দত্ত যে কথাটি বলছিলেন যে এই যে প্রতিদিনের বক্তব্য পাল্টা বক্তব্য দু দলের সাধারণ সম্পাদক আর মহাসচিবের, এর মধ্য থেকে জনগণের জন্য আসলে লাভের লাভ কি হয়, একটি প্রসঙ্গ। আর একটি প্রসঙ্গ হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী বলছেন যে হেফাজতকে কখনোই তারা লালন পালন করেননি, বরং আপনারাই তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। প্রথম প্রশ্নটার আপনার জবাব দেই। আপনি দেখবেন যে একটি সরকারি দলের সাধারণ সম্পাদক আমার মনে হয় ঘুম থেকে উঠেই তিনি বিএনপির একটা গালি দেবেন, আর আমাদের যে মহাসচিব তিনি তার তো একটা জবাব দিতে হবে, তিনি একটি রাজনৈতিক দলের বা মহাসচিব, তাকে জবাব দিতেই হয়। তো এখন কথাটা হচ্ছে যে যদি দেশে আজকে দেশে যে গণতন্ত্রের কথা আমরা বলছি, একটু আগেও বলেছি, আমার ছোট ভাই বলেছেন যে হেফাজতটা ওনারা লালন পালন করেন নাই বা এইটা বিএনপি করেছে। আরে বিএনপি লালন পালন এই যদি করতো তাহলে বিএনপির সময়ই তো আপনি এই যে ঘটনাগুলো ওই ব্রাহ্মণবাড়িয়া ঘটলো, এখানে ঘটলো, ওখানে ঘটলো, এগুলা ঘটতো, ঘটে নাই।
কিন্তু কথাটা হচ্ছে আপনি আরেক দেশটা কে চালাচ্ছে? তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী চালাচ্ছে। হ্যাঁ, ধরে নিয়েছি প্রধানমন্ত্রী চালাচ্ছে। আজকে ইন্ডিয়াতে যে ঘটনাটা ঘটেছে, যে 6টি কি বলে ছেলে এবং সেখানে একটা গ্যাং ধরা পড়েছে। আজকে প্রত্যেকটা দেখবেন যে এভরিডে পত্রিকা খুললেই আপনি দেখবেন এবং আপনাদের টেলিভিশন খুললেই দেখবেন যে দেশে কোনো মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। মানুষ, এদেশের মানুষ তো যুদ্ধ করেছিল শান্তিতে ঘুমাবার জন্য, এবং যখন মা বা বাবা ছেলের সামনে যখন মা যখন ধর্ষিত হয়, এই উন্নয়ন বা এই গণতন্ত্র তো এদেশের মানুষ চায় নাই। এদেশের মানুষ চেয়েছে তারা শান্তিতে থাকবে, শান্তিতে বা ঘুমাবে এবং তার নিজের অধিকার নিজেরা প্রতিষ্ঠা করবে। আজকে কি তা আছে? আজকে দেখেন সাংবাদিকদের উপরে অবস্থাটা দেখেন, সাংবাদিকদের পর্যন্ত তারা সুস্থ নাই। আজকে সাংবাদিকরা যারা অনুসন্ধানী সাংবাদিক, তারা অনুসন্ধান করতে গেলেও সেখানেও বিপদ। আজকে দুর্নীতি যদি কেউ ধরতে যায় তারও বিপদ, যিনি ধরতে যাবেন তার বিপদ, কিন্তু যিনি দুর্নীতি করেন তার কোনো বিপদ নাই। এই যে ঘটনাটা কয়েকদিন আগে যে ঘটে গেল, এই যে প্রথম আলোর যে সাংবাদিক কে যেভাবে আপনার হেনস্থ করলো, এবং এইটার সাথে কারা জড়িত, কোত্থেকে কিভাবে কারা জড়িত, আজকে পর্যন্ত এই কয়দিনের মধ্যে কি এটা কি বের হয়েছে? বের হয় নাই। বলেছে কি আমরা 3 জনের একটা তদন্ত টিম করেছি, এরা তদন্ত দেবে। সেই তদন্ত কি বাংলাদেশের মানুষ চোখে দেখেছে? দেখে নাই। তো কাজেই আমি মাননীয় মন্ত্রীকে বলবো, খালি খালি আপনি প্রধানমন্ত্রীকে একটা দোষারোপের মধ্যে ফেলে দিয়েন না। তার কারণ হলো এই দেশ আসলে এখন চালাচ্ছে, যেটা শ্যামলদা বলেছে, আমিও বলি যে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা, আপনাদের হাতে ক্ষমতা নাই। ক্ষমতা চলে গেছে ওই ব্যুরোক্রেটদের হাতে। ব্যুরোক্রেটরাই এখন এই দেশে সমস্ত কিছু কন্ট্রোল করছে, এবং সেখানে বিভিন্ন রকম ব্যুরোক্রেট আছে। আমি আর নাই বললাম, এটা আপনি বুঝে নেন। তো কাজেই আপনি প্রধানমন্ত্রী একা কি করবেন? প্রধানমন্ত্রী নিজে নির্দেশ দিলেন, কিন্তু সেই নির্দেশ বাস্তবায়ন কে করবেন? যারা বাস্তবায়ন করবেন তারাই তো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, তারাই তো আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে। দুর্নীতি তো আজকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। কাজেই আমি সমাজকে অনুরোধ করব, দেশপ্রেমিক আমরা চাই, আপনারা যারা দেশ চালান এবং যারা মন্ত্রী, আপনারা দয়া করে দেশের দিকে চিন্তা করেন। শুধু আপনাদের এই কি বলে এই উন্নয়ন হয়েছে, এই বিদ্যুৎ আসছে, এই দিক চিন্তা না করে সাধারণ মানুষের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। একটু শ্যামলদা এই জায়গাটাতে যে বিষয়টি জানতে চাই, হয়তো দুই নেতা বা দুটি দলের নেতা তারা নিজেদের মতো করে বলছেন, কিন্তু রাজনীতিতে আত্মসমালোচনার কোনো সুযোগ আমাদের কোনো রাজনৈতিক দলগুলো নেন কিনা, না শুধুমাত্র অন্যের দোষটা দেখার দিকে বেশি নজর দেন? আপনার কাছে কি মনে হয় তাদের বক্তব্য শুনে? দেখেন, আত্মসমালোচনার জন্য যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি থাকা দরকার, বাংলাদেশে সেই রাজনৈতিক সংস্কৃতি নেই বর্তমানে। একটা সময় আত্মসমালোচনা ছিল না তা না, এমনকি দলের মধ্যে ইন্টারনাল ডিসকাশন হতো, সেখানে দলের ভুল ত্রুটি নিয়ে আলোচনা হতো, মন্ত্রীদের নানা ত্রুটি নিয়ে দলীয় কর্মীরা বলতেন, নেতৃত্বের দুর্বলতা নিয়ে দলীয় কর্মীরা বলতেন। সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে আমরা কিন্তু অনেক দূরে সরে এসেছি। রোমেল বাস্তবতা এটাই। এমনকি পার্লামেন্টের ভিতরে আমরা যারা 90 সালের বা 91 সালের পার্লামেন্ট, কিংবা তারও আগে 86 এর পার্লামেন্ট বা স্বল্প সময়ের 88 এর পার্লামেন্ট যারা কভার করেছি, তারা দেখেছি যে দলের এমপিরাও এক সময় সরকারের, দলীয় সরকারের সমালোচনা করতেন। সেই সংস্কৃতি ছিল। আর্টিকেল 70 আমাদের সেই হাত পা গুলো বেঁধে দিয়েছে পরের সময়ে। তারপরেও আমি মনে করি যে আর্টিকেল 70 কোনো বাধা না, যদি আপনার ভিতরে সেই সৎ সাহসটি থাকে বা সেই আকাঙ্ক্ষাটি থাকে। আনফরচুনেটলি আমরা সবাই সেই আকাঙ্ক্ষাটিকে বর্জন করেছি এবং এমন এক সংস্কৃতির মধ্যে ঢুকে গেছি যেখানে আত্মসমালোচনা বা দলের ভিতরে অভ্যন্তরীণ সমালোচনা
অভ্যন্তরীণ ক্রিটিসিজম, অভ্যন্তরীণ আলোচনায় নেই। সমালোচনা তো সেকেন্ডারি বিষয়। আর প্রত্যেকের নিজেরও একটু আত্মসমালোচনা করা দরকার যে আমি ব্যক্তি হিসেবে, রাজনৈতিক হিসেবে, মন্ত্রী হিসেবে, এমপি হিসেবে কি কাজ করছি। আমরা তো এখন একটি অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আছি, যে বাহাসের যে রাজনীতির প্রতিযোগিতা, তাতে বরং আমরা দেখেছি এই সংস্কৃতিটা গত কয়েক বছরের, আসলে এক দুইটা পার্লামেন্টে আমরা দেখেছি যে অশ্রাব্য ভাষায় একদল আরেক দলকে গালি দেয়, এবং এগুলো বেশ আনন্দের সঙ্গে সবাই উপভোগ করে। যখন এই ধরনের সংস্কৃতি চালু হয়, তখন আর সমালোচনা বা অভ্যন্তরীণ ক্রিটিসিজম সেটা হওয়ার সংস্কৃতি কিন্তু আর থাকে না। তারপরও আমরা দেখ সময় অনেকেই আলোচনা করেন না যে একেবারে তারা, যেমন আপনি এই সংযোগ ত্রুটি। জি জি শ্যামলদা, আমি আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, আবারও যুক্ত হওয়ার চেষ্টা করবো আপনার সঙ্গে। ধন্যবাদ অনেক। মাননীয় মন্ত্রী, আপনি শুনছিলেন যে আপনার রাজনৈতিক সহকর্মী অ্যাডভোকেট জয়নুল আবদিন, আপনার রাজনীতি এবং পেশার সহকর্মী, তিনি বলছেন সামাজিক অপরাধ অনেক বেড়ে গেছে এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করতে না পারাটাও আপনাদের দায়। মাননীয় মন্ত্রী, দেখুন, এই জায়গায় জয়নাল ভাই আমার খুবই শ্রদ্ধেয় মানুষ, সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার, বারে একাধিকবার প্রেসিডেন্ট ছিলেন। তার রাজনৈতিক জায়গা থেকে তাকে এটা বলা ছাড়া বোধহয় কোনো বিকল্প নাই। আমি যদি জয়নাল ভাইকে শুধু মনে করিয়ে দেই যে পূর্ণিমা, ফাহিমা, সীমা সহ অসংখ্য নারী কিভাবে ধর্ষিত হয়েছিল, বিচারের জন্য কোথাও দাঁড়াবারও সুযোগ পায়নি, থানায় মামলা নেয়নি। সীমার মামলা শেষ পর্যন্ত বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিদ্ধান্তের আলোকে শেষ পর্যন্ত সীমার মামলা কার্যক্রম শুরু হয়েছিল। এই স্মৃতি নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা না। আপনাকে অবশ্যই ভুলে যাওয়ার কথা না বাংলাদেশের সাংবাদিক নির্যাতনের কাহিনীটা। হুমায়ুন কবির বালু, রানার সম্পাদক মুকুল, সমা আলাউদ্দিন, মানিক সাহা সহ বাংলাদেশের অনেক সাংবাদিকদের প্রতি নির্যাতন, তাদের হত্যাকাণ্ডের ঘটনা প্রবাহ কিন্তু জয়নাল ভাই বিস্মৃত হওয়ার কথা না, কারণ তিনি অনেক মেধাবী মানুষ। দুর্নীতির কথা বলছেন, দুর্নীতি নাই এ কথা কখনো বলবো না, কিন্তু দুর্নীতিকে সমূলে বিনাশ করা সম্ভব না হলেও দুর্নীতির বিরুদ্ধে যে অভিযানটা হয়েছে অতীতে এভাবে তো হয়নি। এমনকি আমাদের দলীয় সমর্থন বা দলীয় পদে থাকা ব্যক্তিরাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে তাদের কিন্তু আইনের মোকাবেলা করতে হচ্ছে। অতীতে কি এভাবে হয়েছে? অতীতে এভাবে হয়নি। যে দলের শীর্ষ দুই ব্যক্তি দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত হন, তখন সেই দলের অন্যরা কিন্তু উৎসাহ বোধ করেন। আমি বলছি না যে আওয়ামী লীগ আমলে দুর্নীতি হচ্ছে না, কিন্তু এর লাগাম টেনে ধরে কোনোভাবেই যাতে দুর্নীতি না হতে পারে এই জিরো টলারেন্সের ডিসিশন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার প্রেক্ষিতে আজকে টেলিভিশনের স্কলে পত্রিকায় দেখা যায় অমুকের বিরুদ্ধে দুর্নীতির মামলা, তমুক জেলে আছেন, বেল পাওয়ার পর্যন্ত দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অ্যাপিল করছেন, তাদের ফার্দার কাস্টডিতে নেওয়ার ব্যবস্থা করছেন। আর একটা কঠিন কথা এই প্রসঙ্গে নাগরিক হিসাবে বলি, দুর্নীতির বিরুদ্ধে অভিযান করা অনেক কঠিন। যিনি অভিযান করবেন অনেক সময় তার মাথায় ঘোল ঢেলে দেওয়ার মতো অবস্থাও কিন্তু ঘটে, কারণ দুর্নীতিবাজরা বিভিন্ন পর্যায়ে এতটা শক্তিশালী অনেক সময় হয়ে ওঠে। আমরা যখন দুর্নীতিবাজদের ধরা শুরু করি, মাননীয় প্রধানমন্ত্রী একদিন বলছেন যে আমরা চোর ধরেই কি আমরা চোর হয়ে গেলাম। এটা প্রসঙ্গক্রমে তিনি পার্লামেন্টে হাস্যচ্ছলে বলেছিলেন, কিন্তু বাস্তবতা তাই না। অতীতে ধরা হয় নাই, ফলে কেউ খোঁজ পায়নি। এখন এই জাতীয় পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যা কিছু করা, সেই জায়গাটা কিন্তু আমরা করছি। আর একটা বিষয় আমি অবশ্যই জয়নাল ভাইকে মনে করিয়ে দেব যে পরমত সহিষ্ণুতা, অন্য রাজনীতির প্রতি উদার মানসিকতা, প্রতিহিংসার রাজনীতি না করা, এই দৃষ্টান্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যেটা দেখাতে পেরেছে অতীতে কোনোদিন রেকর্ড নাই। যার বাবার খুনিদের বাঁচার জন্য জিয়াউর রহমান আইন করেছিল, সেই জিয়াউর রহমানের পরিবার বা তার স্ত্রী বা তার সন্তানের প্রতি যে মহানুভবতা শেখ হাসিনা দেখিয়েছেন, ইতিহাসে দ্বিতীয় দৃষ্টান্ত আছে যে কারাদণ্ডপ্রাপ্ত একজন মানুষকে মুক্ত মানুষ করে তার বাড়িতে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ করে দেওয়া। যে শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা করার চেষ্টা করেছিলেন বেগম খালেদা জিয়া সরকার এবং তার পুত্র,
তিনি প্রতিহিংসা করে সেই মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালও বিচার করেন নাই। কারণ শেখ হাসিনা বিশ্বাস করেন যে প্রতিহিংসা কখনো মহানুভবতা হতে পারে না। যে হৃদয়ের বিশালতা শেখ হাসিনা দেখাতে পেরেছেন, তিনি উদারতা দেখাতে পেরেছেন, এই জায়গায় তিনি মনে করেন যে এই দেশটি স্বাধীন হয়েছিল, যেটা জয়নাল ভাই বলছেন যে একটি স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নটা কি? যে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার নিশ্চয়তা দেবে, এই দেশটা হবে অসাম্প্রদায়িক রাষ্ট্র, এই দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। সেই এগিয়ে যাওয়ার পথে কি ভয়ঙ্কর ঘটনা 1975 সালের 15 আগস্ট ঘটানো হয়েছিল, 3রা নভেম্বর ঘটানো হয়েছিল, 2004-এর 21 আগস্ট ঘটানো হয়েছিল, জজ মিয়া কাহিনী সৃষ্টি করা হয়েছিল, 10 ট্রাক অস্ত্র আনা হয়েছিল। এই জাতীয় ঘটনাগুলো মনে হলে তখন মনে হয় যে এই জাতীয় ঘটনা ঘটবে এ কথা কল্পনা করে কিন্তু বঙ্গবন্ধু তার জীবনের 14টা বছর কারা অন্তরালে থাকার কথা ভাবেন নেই। 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মা বোন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভ্রমকে উৎসর্গ করতে যাননি। আমরা এখনো যেটা চাই সেটা চাই অপ্রয়োজনীয় সমালোচনা না, যৌক্তিক সমালোচনা আসুক। ধরেন বিএনপি সরকার যারা আছে তাদের বিরুদ্ধে অনেক সমালোচনার স্কোপ আছে, অনেক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হতে পারে যে করোনাকালীন সময় এইটা করা উচিত, এইটা করা উচিত, এইটা করা উচিত, অথবা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই করা উচিত, কি কি সাজেশন দিচ্ছে। তাদের প্রতিটি বক্তব্য আছে এইরকম ভাবে। জয়নাল ভাই আবার বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ঘুম থেকে উঠেই বিএনপিকে গালিগালাজ করা একটা প্র্যাকটিস না। তিনি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদক। তাকে কিন্তু বাংলাদেশের চিত্রটা মানুষের কাছে তুলে ধরতে হয়। বিএনপি যে অপপ্রচার বিভিন্নভাবে চালান, সেই অপপ্রচার সেক্ষেত্রে বাস্তব অবস্থাটা কি সেটা কিন্তু তুলে ধরতে হয়। বিএনপির সময় গণতন্ত্র কিভাবে ধ্বংস করা হয়েছে, গণতন্ত্র কিভাবে বিনাশ করে দেওয়া হয়েছিল, সেই বিষয়গুলি তাহলে তুলে ধরতে হয়। করোনাকালীন পরিস্থিতি না, 6টা প্রাকৃতিক দুর্যোগ আমাদের আসছিল, আমফান আসছে, বুলবুল আসছে, প্রাকৃতিক দুর্যোগ আসছে, নদী ভাঙন আসছে, বৃষ্টি আসছে, বন্যা আছে, কোভিড-19, এই 7টি প্রতিকূলতাকে মোকাবেলা করেও বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মরতেছে না। বাংলাদেশে হাজার হাজার চিকিৎসক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, নার্স অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, টেকনোলজি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। কিভাবে বাংলাদেশটাকে নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন, সেই জায়গায় তো শেখ হাসিনা কখনো বিএনপি কে বাদ দিয়ে করতে হবে এই কথা তিনি কখনো বলেন না। তিনি সকলকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। সেই বিষয়টা একটা থ্যাঙ্কস পর্যন্ত কি পাওয়ার মতো যোগ্যতা বিএনপি, সেই উদারতাও কিন্তু তারা সেখানে দেখাতে পারেন না। এই জায়গাটাই কিন্তু আমাদের অনুভূতিতে কাজ করে যে বিএনপি রাজনৈতিক শিষ্টাচারে একটু মহানুভবতা দেখাবার ভিতর থেকে সত্যকে স্বীকার করলে মানুষ তাদের উপর আস্থাবান হতো। বিএনপি কি উগ্রপন্থী স্বাধীনতা বিরোধীদের সঙ্গে জোট করে ক্ষমতায় আসেনি? বিএনপি কে এই দেশে যুদ্ধাপরাধীদের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসেননি? বিএনপির স্ট্যান্ডিং কমিটির কি ফাঁসি হয়নি? তারপরেও কিন্তু বিএনপি কোনোদিনও বলেন নাই না এই কাজগুলো আমাদের ভুল হয়েছিল। মন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট জয়নুল আবদিন, আপনি নিশ্চয়ই শুনেছেন মাননীয় মন্ত্রীর বক্তব্য, আপনি এই প্রেক্ষাপটে কি বলবেন? অ্যাডভোকেট জয়নুল আবদিন। হ্যাঁ, আমি বলতে চাই আপনি প্রশ্ন কি করেন, আর আমার ছোট ভাই এত ইন্টেলিজেন্ট, তিনি চলে যান 500 বছর আগে। তিনি কখনো, আপনি দেখবেন যে বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে কখনো তিনি থাকেন না। তিনি আলোচনা এমন জায়গায় নিয়ে যান যেটার কোনো সত্যতা আপনি খুঁজে পাবেন না। আপনি এরকম ঘটনা অনেক আছে, এই যে ইয়াসমিনের ঘটনা, সেটা তারপর জেসমিনের ঘটনা, তারপরে এই যে গাজীপুরের সেদিনের ঘটনা, বেশি দূরে যেতে হবে না, এই গাজীপুরের এই 2-1 দিনের ঘটনা, এই সব কিছু মিলিয়ে যদি আমার ভাই যদি এগুলো বলতেন তাহলে আমি খুব খুশি হতাম। কথাটা হচ্ছে আমি তার সাথে তর্ক করতে চাই না, তার কারণ ছোট ভাই এবং সে অনেক ইন্টেলিজেন্ট, ভালো লয়ার হিসাবেও ভালো লয়ার ছিলেন। কিন্তু কথাটা হচ্ছে সত্য কথাটা বললে আমার মনে হয় তার চাকরি চলে যাবে না। কথাটা হচ্ছে আমি যে কথা বলতে চাই, শ্যামল দাও বা কিছু বলেছেন, আমি হয়তো যেহেতু শ্যামলদা রাজনীতি করেন না, শ্যামলদা একটি পত্রিকার সম্পাদক, তাকে সেইভাবেই কথা বলতে হয়। আর আমি যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে মানুষ চায় যে শান্তিতে বসবাস করতে, এবং সেই শান্তিটা কারা দিতে পারে? একমাত্র রাজনীতি। কিন্তু এই রাজনীতির জায়গায় আমার ভাইরা আসতে চান না। তারা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে তারা সেই ব্যুরোক্রেটদের কাছেই যেতে চান, যারা আমলা, যারা এই দেশটাকে ভালোবাসে না। শোনেন, ওই ম্যাকাইবার একটা কথা বলেছিল যে
a corrupt politician also better than by any other citizen of the country. এর ব্যাখ্যা ছিল যে আমলার একজন করাপ্ট পলিটিশিয়ানও জনগণের জন্য কাজ করে এবং সেই টাকাটা জনগণের মধ্যে বিস্তৃতি করে, কিন্তু একজন ব্যুরোক্রেট যে দুর্নীতি করে যেটা আয় করে সেটা বিদেশে পাঠিয়ে দেয়, সেটা দিয়ে এই দেশে ইন্ডাস্ট্রিও হয় না, এদেশের মানুষের কোনো কাজেও লাগে না। আমার ভাইয়েরা সেই দিকটায় নজর কখনো দেবেন না। ওনারা খালি ওই ঘুম থেকে উঠেই দেখবেন যে এই বোধহয় বিএনপি ক্ষমতায় এসে গেল, কাজেই তাদের বিরুদ্ধে একটা কথা না বললে ঘুম হবে না এবং সারাদিন তারা কাজ করতে পারবে না। এটাই হচ্ছে অবস্থা। আজকে দেখেন বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘদিন ৭৬ বছরের লেডি, আজকে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য আমার ভাই তো বললেন যে তাকে এই সুযোগ দিয়েছি ওই সুযোগ দিয়েছি। আরে এই সুযোগ কি আপনি দয়া করে দিয়েছেন? আপনি প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিই যে প্রধানমন্ত্রী মানবিক কারণে দিয়েছেন, কিন্তু আইনগতভাবে আমরা যুদ্ধ করেছি, কিন্তু যুদ্ধ করে এখান থেকে কোনো ফল আমরা পাই নাই। এই আপনি এখানে দেখিয়েছেন। ধন্যবাদ অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু শ্যামলদা, আপনার শেষের 1 মিনিট আমার হাতে সময় আছে, আপনি একটু বলবেন শেষের কথাগুলো। আপনি শুনতে পাইনি এর আগের আলোচনায়। শ্যামল দত্ত। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে এই সংস্কৃতিটা আসলে আমাদের পরিবর্তন করে আমাদের একটু জনমুখী যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে যদি রাজনীতিবিদরা কথা বলেন তাহলে দেশের মানুষ উপকৃত হবে। আমি মনে করি এই দেশটাতে সবচেয়ে বেশি অবদান আমাদের রাজনীতিবিদদের। আজকে যে বাংলাদেশটা এই জায়গায় এসছে, ধাপে ধাপে এই জায়গায় আসার পেছনে আমাদের রাজনীতিবিদদের অবদানই সবচেয়ে বেশি। পলিটিক্যাল লিডারশিপ তো আসলে নেতৃত্ব দেয় সবকিছু, সেটা মানবিক উন্নয়ন বলেন, সামাজিক উন্নয়ন বলেন, অর্থনৈতিক উন্নয়ন বলেন, সবকিছুরই আমলারা সেখানে হবে একটা ইনস্ট্রুমেন্টাল, তারা সহযোগী শক্তি হিসেবে ব্যবহৃত হবে। এখনো যে ধরনের সংকটগুলো আছে, বাংলাদেশ এখন অনেক একটি উন্নত জায়গায় গেছে, এটা সত্যি কথা, বাস্তবতা, এবং সেটিকে যদি আরো একটি উন্নত জায়গায় নিতে চাই তাহলে আমাদের রাজনীতিবিদদের মধ্যে আরেকটু আমার ধারণা যে দেশের বিষয়গুলো নিয়ে কাজ করার আছে। সেখানে প্রত্যেকে যে যার জায়গা থেকে ভূমিকা পালন করতে পারে, কেউ অপোজিশনে থেকে ভূমিকা পালন করবে, কেউ পজিশনে থেকে করবে, এবং সেখানে এই পারস্পরিক যেটা আপনি আলোচনাটা শুরু করেছিলেন, মানে বক্তব্য পাল্টা বক্তব্যের বাইরে গিয়ে দেশের ইস্যুগুলো নিয়ে যাতে তাদের প্রকৃত অবস্থানগুলো তুলে ধরে, এবং সেক্ষেত্রে সরকারের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই তারা সেটা তুলে ধরবেন এবং দেশের মানুষের কাছে নিয়ে যাবেন, যাতে মানুষ বুঝতে পারে কোন জিনিসটা সঠিক। মাননীয় মন্ত্রী, আমরা একেবারে শেষের দিকে রয়েছি, আপনি শেষ কথা কি বলবেন? আমি যদি বলতে শ্যামলদার কথা স্পিরিটটি আপনি নিশ্চয়ই ধরতে পেরেছেন যে পরস্পর আপনারা এই দেশটাকে এগিয়ে নেবেন, অর্থাৎ যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতার বাইরে আছেন, সবাই মিলে। দেখুন, এই দেশটা, আমি একজন নাগরিক হিসাবে আমার অনুভূতির কথা বলি, এই দেশটাকে এগিয়ে নিতে হলে সমন্বিত প্রচেষ্টার দরকার। সে কারণেই কিন্তু বাংলাদেশটা সৃষ্টি হয়েছে। অনেক ত্যাগ সংগ্রাম, অনেক কিছুর বিনিময়ে কিন্তু এই দেশটা আমরা পেয়েছি। আমি আজ মন্ত্রী আছি, কালকে থাকবো না, আগামী দিন আরেকজন মন্ত্রী হতে পারেন, কিন্তু এই দেশটা আমাদের সবার। আমরা যদি আমার স্মৃতিতে একটু সজীব করে দেখি, যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, যে 2 লক্ষ মা বোন সম্ভ্রম দিয়েছে, যে বঙ্গবন্ধু 14টা বছর কারান্তরালে ছিলেন যে উদ্দেশ্য নিয়ে, সেখানে পৌঁছাবার জন্য আমরা যদি আত্মজিজ্ঞাসা করি, আত্মসমালোচনা করি, তাহলে সেটা হবে। এবং আমার নাগরিক হিসাবে প্রত্যাশা, রাজনীতির গুণগত মানের পরিবর্তন হোক, রাজনীতিতে আসুক সৃজনশীলতা। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সেই সঙ্গে অ্যাডভোকেট জয়নাল আবেদিন এবং শ্যামল দত্ত, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।